নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি মহাশ্বেতা দেবীর লেখা একটি ছোট গল্প, বায়েন। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, গল্পটাকে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, বায়েন, মহাশ্বেতা দেবীর লেখা। ভগীরথ যখন খুব ছোট তখনই ওর মা চণ্ডীকে বায়েনে ধরেছিল। বায়েনে ধরবার পরে চণ্ডীকে সবাই গা ছাড়া করে দিল। বায়েনকে মারতে নেই, বায়েন মরলে গায়ের ছেলেপিলে বাঁচে না। ডাইনে ধরলে পুড়িয়ে মারে, বায়েনে ধরলে তাকে বাঁচিয়ে রাখতে হয়। তাই চণ্ডীকে সবাই গা ছাড়া করে রেলের ধারে চালা তুলে দিল। ভগীরথ বড় হয়েছে অন্য মার কাছে, অন্য মার আদরে অনাদরে। নিজের মা কাকে বলে ভগীরথ জানে না, শুধু মাঠের ওপারে ছাতিম গাছের নিচে একটা চালা ঘর দেখেছে, শুনেছে এখানে চণ্ডীবায়েন একলা থাকে। কখনো মনেও হয়নি চণ্ডীবায়েন কারোর মা হতে পারে। দূর থেকে দেখেছে ঘরের মাথার উপরে লাল নেকড়ার ধ্বজা। মাঝে মাঝে দেখেছে উদ্ভ্রান্তের মতো ধানক্ষেতের আল ধরে চৈত্রের চষা দুপুরে লাল কাপড় পরে কি যেন কাঠি দিয়ে টিন বাজাতে বাজাতে মজা পুকুরের দিকে যাচ্ছে, পেছনে একটা কুকুর। বায়েন যখন যায় তখন টিন বাজিয়ে সাড়া দিতে দিতে যায়। বায়েন যদি কোনো ছোট ছেলে বা পুরুষকে দেখে তখনই চোখের দৃষ্টিতে তাদের শরীর থেকে রক্ত শুষে নিতে পারে। তাই বায়েনকে একলা থাকতে হয়। বায়েন যাচ্ছে জানলে যুবা বুড়ো সব পথ ছেড়ে সরে যায়। একদিন, শুধু একদিন ভগীরথ তার বাবা মলিন্দারকে বায়েনের সঙ্গে কথা বলতে দেখেছিল। চুক্কু লামা ভগীরথ, ওর বাবা ধমকে বলেছিল। বায়েন পা টিপে টিপে পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিল। ভগীরথ এক পলক দেখেছিল পুকুরের জলে লাল কাপড়, তামাটে মুখ, জটা বাঁধা চুল। দেখেছিল দুই চোখে কি ক্ষুধিত দৃষ্টি, যেন ভগীরথকে চোখ দিয়ে মেরে ফেলবে। না, ভগীরথের মুখের দিকে চায়নি বায়েন। ভগীরথ যেমন করে কালো জলে বায়েনের লাল ছায়া দেখেছিল, বায়েনও ঠিক তেমনি করে ভগীরথের ছায়াটাকে ভগীরথ শিউরে উঠে চোখ বুজেছিল, বাবার কাপড় চেপে ধরেছিল। কেন এসেছিস? ভগীরথের বাবা হিস হিসিয়ে উঠেছিল। মোর মাথায় তেল নাই গঙ্গাপুত্তু, ঘরে কেরোসিন নাই, একলা মুখে ডর লাগে গো। বায়েন কাঁদছিল, চণ্ডীবায়েন। জলের ওপর ওর ছায়া চোখে জল পড়ছিল। কেন, ই শনিবারে ডালা দেয় নাই? শনিবার শনিবার ডোমপাড়ার একজন বারের ডালা নিয়ে যায়। চাল ডাল লবণ তেল নিয়ে গিয়ে ছাতিম গাছের কাছে রেখে, ছাতিম গাছকে সাক্ষী রেখে বায়েনের বারের ডালা দিলাম গো বলে ছুটে চলে আসে। কুকুর কে দিলে? টাকা লিবি? টাকালে আমায় কে জিনিস বিচবে? দেব, আমি কিনে দেব, তুই এখন যা। আমি একলা থাকতে পারি না। তবে বায়েন হলি কেন? যা বলছি। ভগীরথের বাবা পুকুর পাড় থেকে একদলা কাদা তুলেছিল। গঙ্গাপুত্তু, এ খোকাটা কি? একটা বিশ্রী গালি দিয়ে ভগীরথের বাবা কাদার দলাটা ছুঁড়ে মেরেছিল। তখন পালিয়ে গিয়েছিল চণ্ডীবায়েন। বাবা, তুমি বায়েনের সঙ্গে কথা বললে? ভীষণ ভয় পেয়েছিল ভগীরথ। বায়েনের সঙ্গে কথা বললে তার মৃত্যু অবধারিত। ভগীরথের মনে হয়েছিল ওর বাবা মরে যাবে, আর বাবা মরে যাওয়ার কথা ভাবলেই ভগীরথের মনে হতো মাথায় বুঝি বাজ ভাঙবে। বাপ মরলে সৎমা যে তাকে তাড়িয়ে দেবে,
তাতে সন্দেহ নেই। এখন বায়েন বটে, কিন্তু ও তোর মা। বাবা আশ্চর্য গম্ভীর গলায় কথাটা বলেছিল। গলার কাছটায় ডেলা আটকে গিয়েছিল ভগীরথের। মা? বায়েন কারোর মা হয়? বায়েন কি মানুষ? বায়েন তো মাটিতে খুঁজে মরা ছেলে বের করে, আদর করে, দুধ খাওয়ায়। বায়েনের দৃষ্টিতে একটা গোটা গাছ অবধি চড়চড়িয়ে শুকিয়ে যেতে পারে। ভগীরথ তো একটা জল জীয়ন্ত ছেলে। সে কেমন করে বায়েনের পেটে জন্মালো? ভগীরথ ভেবে পায়নি। আগেই মানুষ ছিল তোর মা। তোমার বউ? হ, আমার বউ। মলিন্দার কি ভেবে যেন নিঃশ্বাস ফেলেছিল। বলেছিল, তোরে সব বলে যাব ভগীরথ, তোর কোনো ভয় লাই। ভগীরথ অবাক হয়ে ওর বাবার দিকে চেয়ে চেয়ে আল হাঁটছিল। মলিন্দার গঙ্গাপুত্রের গলায় এমন স্বর ও কখনো শোনেনি। শুধু ডোম নয়, ওরা শ্মশানের ডোম। শ্মশানে এখন মিউনিসিপ্যালিটি শুধু একজন ডোম থাকতে দেয়। ভগীরথরা বাঁশ বেতের কাজ করে, সরকারি মুরগি খোয়ারে কাজ করে, ময়লা ফেলে সারমাটি করে। একা মলিন্দর ছাড়া এ অঞ্চলে কোনো ডোম নাম সই করতে জানে না। সেই জন্য মলিন্দার কিছুদিন আগে মহকুমার লাশঘরে কাজ পেয়েছে, সরকারি কাজ। মলিন্দার গঙ্গাপুত্র লিখে 42 টাকা মাইনে নেবার কাজ। ভগীরথ জানে বাবা মাঝে মাঝে বেয়ারিশ মরা চুন আর ব্লিচিং পাউডারে পচিয়ে হাড় বের করে। হাড়, যদি গোটা মানুষের হাড় নয়তো খুলি, নিদেন পক্ষে পাঁজরা খাঁচাটা পাওয়া যায় তাহলে অনেক লাভ। সরকারবাবু কলকাতার হবু ডাক্তারদের কাছে খুলি, হাড়, কঙ্কাল মোটা লাভে বেচে দেয়। বাবাকে 10-15 যা দেয় তাতেই বাবা খুশি। এই উপরি টাকা সুদে খাটিয়ে খাটিয়ে বাবা কয়েকটা শুয়োর কিনেছে। মলিন্দার গায়ে পিরান পড়ে, পায়ে জুতা পরে মহকুমা যায়। পাড়ায় ও সম্মানী মানুষ। সেই মলিন্দার চোখ লাল করে অনেকক্ষণ চণ্ডী বায়েনের গড়ের ওপরে গেরুয়া আকাশের কপালে এতটুকু একটা সিঁদুর ফোটার মতো লাল ন্যাকড়ার নিশানটুকুর দিকে চেয়েছিল। বিড়বিড় করে বলেছিল, আধারে ডর খায়, অন্ধকারে থাকতে লাড়ত, তারেই বিধাতা বায়েন করে ছাড়ল। এখন মলে বায়েন শান্তি পায়, কিন্তু বায়েন নিজে না মরে তো কেউ ওর জান লিতে লাড়বে। জানু বাপু? খুব দুঃখ না পেলে মলিন্দার এ কথা বলে না। কে মানুষকে বায়েন করে বাবা? বিধাতা। মলিন্দার ভালো করে চেয়ে দেখেছিল ভগীরথের আশপাশ দিয়ে দুপুরের রোদে কোনো ছায়া চলছে কিনা। বায়েনরা ঠিক হাট বাজারের ফুল, গোলাপ, মাখনবালার মতো নানা ছলাকলা জানে। ধরো কোনো ছোট ছেলেকে বায়েনে নিতে চায়, সে যখন হেঁটে যাবে চারদিকে রোদ পুড়লেও তার মুখে ঠিক ছায়া থাকবে। অদৃশ্য হয়ে বায়েন আঁচলের ছায়া ধরে ছেলেকে আড়াল করে নিয়ে যাবে। ছেলেটা মরে গেলে কেউ যদি দোষ দেয়, তাহলে বায়েন মুচকি হেসে বলবে, তা কি জানবো বলো, খড় রোদ দেখে একটু ছেয়া দিতে গেলাম, তা তোমার ঠোকাটা যেন ননির পুতুল, একটু তাতেই মরে গেল। ভগীরথের আশেপাশে কোনো ময়লা গন্ধ ওঠা লালচে আঁচলের ছায়া দেখতে না পেয়ে মলিন্দর যেন নিশ্চিন্ত হয়েছিল। বলেছিল, তোর কি ভয় বাপ, তোর কোনো অনিষ্ট ও করবে না। তবু ভগীরথ ভরসা পায়নি। শুধু ওই দিকেই মন চলে গিয়েছিল ওর। ধান খেতে যাক, গরু নিয়ে যাক, কেবলই মনে হতো রেল লাইন ধরে ছুটে চলে যায় ওখানে, গিয়ে দেখে আসে একলা থেকে থেকে বায়েন কিরকম ভয় পায়। দেখে আসে বায়েন মাথার তেল মেখে চুলের জল কেমন করে ওই চৈত্রী বাতাসে শুকোয়। যেতে পারত না ভগীরথ, ভয় পেত। মনে হতো যদি আর ফিরতে না পারে কোনোদিন, যদি ওখানেই ভগীরথকে একটা গাছ করে, একটা পাথর করে রেখে দেয় বায়েন।
কয়েকদিন ভগীরথ শুধু চেয়ে দেখত ছাতিম গাছ আর চালাঘরের মাঝামাঝি আকাশটা যেন কার কপালের মতো। সেই কপালে এক ফোঁটা সিন্দুর টিপের মতো লাল ন্যাকড়ার নিশানটা কখনো স্থির হয়ে থাকে, কখনো দোলে। মনে হতো ছুটে চলে যায় একবার, আর পাছে ছুটে যায় সেই ভয়ে উল্টো দিকে ছুটে ভগীরথ বাড়ি চলে আসতো। আশ্চর্য, বায়ানের ছেলে বলে ওকে কেউ হেনস্থা করতো না, বরঞ্চ বেশি খাতির করত। বায়েনের ছেলেকে খাতির করলে বায়েন সে কথা জানতে পারে, সে ভালো খাতির দেখায়, তার কচিকাচা ভালো থাকে। যে দূরছাই করে তার ঘরে শুধু মরতেই থাকে ছেলেপুলে। ভগীরথের এখনকার মাও কিছু বলেনি। সতীনের ছেলের উপর ওর অনুরাগ আছে, না বিরাগ, না দেশ, না ভালোবাসা। তার কোনোটাই ও কোনোদিন প্রকাশ করেনি। তার প্রধান কারণ ওর নিজেরই ছেলে নেই। গৈরবী আর শৈরভী মাত্র দুটি মেয়ে। পুত্র সন্তান না থাকলে স্বামীর ওপর জোর থাকে না। তাছাড়া এখনকার মার ওপরের ঠোঁট ফাঁক, মাড়ি বের করা, বাড়ি থেকে বেরোতে চায় না বেশি। বলে, কোন মুখ দেখাতে যাব সি বল দেখি, মুখ মোটে বুঝে না জি, না হাসলেও মনে হয় মাগি হাসতেছে। দেখ গঙ্গাপুত্র, মোলে পরে মুখখানা গামছা দিয়ে ঢেকে দিও, জানলু, লইনে মানুষ বলবে দাঁতি ডমনি চলল। যোশী শুধু কাজ করে, ঘর নিকোয়, ভাত রাঁধে, কাঠ কুড়োয়, গোবর চাপড়া দেয়, শুয়োর তাড়ায়, মেয়েদের মাথার উকুন বাছে। ভগীরথকে বাপ বলে কথা বলে। খেতে এসো বাপ, লাইতে যাও বাপ, যেন ওদের মধ্যে কুটুমের সম্পর্ক। বায়েনের ছেলেকে যত্ন আত্তি না করলে বায়েন তার মেয়ে দুটোকে বান মেরে দিতে পারে। যোশী জানে, আরও জানে, একদিন ভগীরথের ভাতের ওপরেই তাকে নির্ভর করতে হবে। মাঝে মাঝে মাড়ি বের করেও সভয়ে গালে হাত দিয়ে বসে থাকে। কে জানে ভর দুপুরে বায়েন ওর মেয়ে দুটোর কথা মনে করে মাটি দিয়ে পুতুল করেছে কিনা, বান ফুটছে কিনা। তখন যোশীকে যতটা কুৎসিত তার চেয়েও বেশি কুৎসিত দেখায়। অনেক দুঃখে মলিন্দর ডোমপাড়ার সবচেয়ে কুৎসিত মেয়েটিকে সাঙা করেছে। কয়েকটা গায়ের ডোমপাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটি বায়েন হয়ে যাবার পর মলিন্দর আর রূপসী মেয়ে দেখতেই পারত না। মলিন্দর বউকে নাকি খুব ভালোবাসত। হয়তো সেই ভালোবাসার কথা মনে করেই একদিন মলিন্দর ভগীরথকে চণ্ডী বায়েনের কথা বলল। দুজনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। মলিন্দরের হাতে মাংসের পোটলা। এই এক আশ্চর্য দুর্বলতা মলিন্দরের। নিজের হাতে পালা শুয়োরগুলিকে ও কাটতে পারে না। শুয়োর পোষে, বড় করে, তারপর কাটবার দরকার হলে গোটা শুয়োরটা কাউকে বেচে দেয়। যে কেনে সে মলিন্দরকে একটু মাংস দেয়। একটু গাছের ছেয়ায় বসি, যেন 13 বছরের ছেলের অনুমতি নিল মলিন্দর। বটগাছের গুড়িতে হেলান দিয়ে বসল ভগীরথ। জিজ্ঞেস করল, এখান হতে ডাকাতরা যায় নাকি বাপ? ভগীরথ এখন বুনিয়াদি স্কুলে যায়। এই সরকারি স্কুলের দেওয়ালে ওদের মাস্টারমশাই একসময় দেয়াল পত্রিকা লিখিয়েছিলেন ছেলেদের দিয়ে, নিজে হরফগুলি লিখে এনেছিলেন। ভগীরথ সেইগুলি কালি দিয়ে ভরেছিল। সেই লেখাটি পড়ে ভগীরথ জানতে পেরেছিল 1955 অচ্যুত আইনের পর থেকে ওরা কেউ আর অচ্যুত নয়। জেনেছিল ভারতীয় সংবিধান বলে একটা জিনিস আছে, তার প্রথমেই একটা মৌলিক অধিকারের কথা স্পষ্ট করে লেখা আছে, তারা নাকি সবাই সমান। দেয়াল পত্রিকাটা এখনো টাঙানো আছে, কিন্তু ভগীরথরা জানে সহপাঠীরা বা মাস্টারমশাইরা ওদের একটু দূরে বসাই পছন্দ করেন। এই স্কুলে অন্য জাতের ছেলেরা নেহাত গরিব বা অপরাগ না হলে আসে না। আসবে কেন? এখন চারিদিকে স্কুল। যা হোক, ভগীরথ এখন একটু অন্যরকম ভাষায় কথা বলে।
মলিন্দার ওর কথা শুনতে ভালোবাসে। ও ভগীরথের পাশে প্রায়ই ওর নিজেকে এক অযোগ্য বাপ বলে মনে করে। ভগীরথ ডাকাতদের কথা জিজ্ঞেস করল। এখন এই সোনাডাঙ্গা, পলাশী, ধুবুলিয়ায় জায়গায় জায়গায় সন্ধ্যার ট্রেনে ডাকাতি খুব বেড়ে গিয়েছে। ডাকাতি সবাই করে বলতে গেলে, ভদ্রলোক, গরিব ছাত্র, কলোনির বাসিন্দা, পাকা বাড়ির মালিক, নানান রকম পরিচয় তারা বাইরে দেয়, কামরায় ওঠে। তারপর ঠিক সময়ে চেন টেনে ট্রেন থামিয়ে দেয় অন্ধকার মাঠে। অন্ধকার থেকে সেথোরা আসে। তারপর সবাই মিলে যা পারে নিয়ে থুয়ে মেরে ধরে চম্পট দেয়। বিশেষ করে এই বটগাছটা সন্ধ্যের পর বড় ভয়ের হয়ে উঠেছে। তাই ভগীরথ ডাকাতদের কথা জিজ্ঞেস করল। মলিন্দার কিন্তু সে কথা বিশেষ গায়ে মাখল না। শূন্য মাঠের দিকে চেয়ে চেয়ে আকাশে ও মাঠে কি যেন খুঁজল। তারপর বলল, আমি আগে নিমায়া নিদয়া ছিল, জানলু বাপ? তোর মা ছিল টুসু টুসু, ফ্যানকে কান্ত। বিধেতার বিচার, যেন ভগবানই একদিন ডোম পাড়ায় এসে পাশা উল্টে দিলেন। চণ্ডী হয়ে গেল বাইন, নিষ্ঠুর নির্দয় শিশুহন্তা, আর মলিন্দার হয়ে গেল টুসু প্রাণ। হতেই হবে। একজন যদি অমানুষ হয়, মানুষের ধরা ছোঁয়ার বাইরে অলৌকিক জগতের অদৃশ্য দরজা খুলে ঢুকে যায়, তাহলে আরেকজনকে মানুষের মতো মানুষ হতেই হবে। ভগীরথ এই সময় বুঝতে পারল ওর বাবা ওকে কিছু বলতে চায়। ভগীরথ একটু আশ্চর্য হলো। সেই একদিন বাবা বাইনের সঙ্গে কথা বলেছিল, আর বলেনি। আজ আবার বাইনের কথা কেন? মলিন্দার ভগীরথের হাত চেপে ধরল, বলল, ভয় কি? সবাই জানে। আর তুই তোর মায়ের বৃত্তান্ত জানবি না? ওরা গঙ্গাপুত্র, ওরা ডোম। মলিন্দার বাঁশ বইত, কাঠ কাটত, আর চণ্ডীর ছিল কাঁচা ভাগাড়ের কাজ। ওরা বংশগত উত্তরাধিকার। এই গ্রামের উত্তরের বিলের ধারে বটগাছের তলে কাঁচা ভাগাড়। 5 বছরের নিচে শিশু মরলে এখন পোড়াতে হয়, তখন সবাই পুঁতে দিত। ওই ভাগাড়ে চণ্ডীর বাবা খন্তা দিয়ে গর্ত খুঁড়ত, কাঁটা গাছ দিয়ে গর্ত ঢেকে রাখত, শেয়াল তাড়াত, হই হই হইয়া। ওর প্রমত্ত কণ্ঠের ভয়ঙ্কর ডাক রাত বিরেতে হরদম শোনা যেত। শুধু মদ আর গাঁজা খেত চণ্ডীর বাবা। আর শনিবার একটা ডালা হাতে গায়ে বেরোতো, বলতো, আমি আপনাকে সেবক গো, আমি গঙ্গাপুত্তু, আমার ডালাটা দিয়ে দেন গো। ওকে সবাই ভয় পেত। ওর চোখ থেকে ছোট ছেলে মেয়েকে সরিয়ে রাখত। একটাও কথা না বলে ওকে ভিক্ষা দিয়ে চলে যেত। একদিন একটা ফর্সা মেয়ে, কটা চোখ, লালচে চুল এসে দাঁড়িয়েছিল। বলেছিল, আমি চণ্ডী, অমুক গঙ্গাপুত্রের বেটি। বাপ মরে গেল, বাপের ডালা এখন মোকে দেন। বাপের কাজ তুই করবি? করব। তোকে ভয় লাগে না? মোর ভয় ডর নাই। এই ভয় ডরের কথা চণ্ডী বুঝতে পারত না। ছেলে মেয়ে মরলে মা বাপ কাঁদে, সে শোকের অর্থ বোঝা যায়। কিন্তু মরাকে কি কেউ বাড়িতে ধরে রাখে? না, রাখতে পারে। তার সৎকার করাটা তো চণ্ডীর কাজ, অন্যত্র জীবিকা। এতে ভয়ের কি আছে? নিষ্ঠুরতাই বা কি? যদি থাকে, সেও তো বিধাতার নিয়ম। সে নিয়ম তো গঙ্গাপুত্ররা তৈরি করেনি। তবে তাদের এত ঘেন্না করে কেন মানুষ? কেন ভয় পায়? এই চণ্ডীকে মলিন্দার বিয়ে করেছিল। তখনও মলিন্দার সরকারবাবুর সঙ্গে হাড় কেনা বেচার কাজ করত। গো ভাগাড়ের হাড় থেকে সার হয়, সে হাড়েরও দাম আছে। হাতে পয়সা ছিল মলিন্দারের, বুকে সাহস। রাতে মাঠ দিয়ে চেঁচাতে চেঁচাতে ও ফিরত। কিসি কো নেহি ডরতা, হাম আগুন খাতা, কিসি কো নেহি ডরতা। সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে একা চণ্ডীকে বটগাছ তলায় ঘুরতে দেখে ও বলেছিল, এই, তুই আধারে ডরিস না?
না, হাম আগুন খাতা জানিস। চণ্ডীর হাসি দেখে মলিন্দার খুব অবাক হয়েছিল। সেই বৈশাখেই ও চণ্ডীকে বিয়ে করে। আরেক বৈশাখে চণ্ডীর কোলে ভগীরথ এসেছিল। চণ্ডী ভগীরথকে কোলে নিয়ে একদিন কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। বলেছিল, মুখে ওরা ঢেলা মেরেছিল গঙ্গাপুত্তু, বলল আমার নজর মন্দ। কে ঢেলা মারল? লাও, তাকে কি তুমি মারবা? ঢেলা মারল কেন? মলিন্দার উঠোনে বেড়া পুঁততে পুঁততে প্রায় নাচতে শুরু করেছিল চটকার আগে। আমার বউকে ঢেলা মারে কে? কার এত আস্পর্ধা? গালাগালি দিতে শুরু করেছিল মলিন্দার। চণ্ডী ওর দিকে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে বসেছিল। তারপর বলেছিল, মোর মন চায় না গঙ্গাপুত্তু খন্তা ধরতে, মন চায় না, কিন্তু বিধাতা ই কাজ মোকে দিয়ে করাবে, তা আমি কি করব বুলো? চণ্ডী আশ্চর্য হয়ে ঘাড় নেড়েছিল। নিজের হাত পা দেখেছিল। ওর বংশে ভাই, কাকা, দাদা থাকলে বংশের কাজ করত, কিন্তু কেউ নেই। ওরা সেই আদিম যুগের শ্মশানের দাস। যখন হরিশ্চন্দ্র চাড়াল হয়েছিলেন তখন চণ্ডীদের পূর্বপুরুষ ওকে কাজ শিখিয়েছিল। আবার যখন হরিশ্চন্দ্র রাজা হলেন তখন সসাগরা পৃথিবী ওর। দান করতে লাগলেন ভারে ভারে। মোদের কি ব্যবস্থা? সেই আদিম গঙ্গাপুত্র রাজসভা ফাটিয়ে জিজ্ঞাসা করেছিল। ওদের কানের ভেতরে রাবণের চিতা শো শো করে, তাই ওরা প্রতিটি কথাই চেঁচিয়ে বলে, ধীর কণ্ঠ শুনতে পায় না। কিসের ব্যবস্থা? বামুন গাই বলদ পাবে, সন্ন্যাসীর নিত্য ভিক্ষা। মোদের কি ব্যবস্থা? মোদের কি দিলে? পৃথিবীর সকল শ্মশান দিলাম। কি দিলে? সসাগরা পৃথিবীর সকল শ্মশান তোমাদের দিলাম। দিলে? দিলাম দিলাম দিলাম। তখন সেই আদি গঙ্গাপুত্র দুই হাত তুলে ভীষণ নেচেছিল, উল্লাসে বলেছিল, হ্যাঁ, মোরা সকল শ্মশান পেয়েছি গো, সকল শ্মশান পেয়েছি। এ পৃথিবীর সকল শ্মশান মোদের। সেই মানুষটির বংশের একজন হয়ে চণ্ডী কেমন করে জাত কর্মে লাথি মারত? মারলে যে সে দেবরসে পড়ত না তার ঠিক কি? অথচ চণ্ডীর ভীষণ ভয় করত ইদানিং। খান্তা দিয়ে গর্ত খুঁড়ে ও মুখ ফিরিয়ে নিত। গর্তে কাটা ঝোপ চাপা দিলেও ওর ভয় যেত না। মনে হতো যে কোনো সময়ে মুখে আগুন নিয়ে একটা শেয়াল বটগাছের মতো বড় বড় থাবা দিয়ে মাটি খুঁড়তে শুরু করবে। ভগবান, ভগবান, ভগবান! চণ্ডী গুনগুন করে কাঁদত। এক ছুটে চলে আসতো বাড়ি। ঘরে বাতি জ্বেলে বসে থাকতো আর ভগীরথের দিকে চেয়ে ঠাকুরকে ডাকত। এই সময় চণ্ডী সব সময় কামনা করত গ্রামের প্রতিটি শিশু যেন অখণ্ড পরমায়ু নিয়ে বেঁচে জিয়ে থাকে। কেননা আগে তার যে দুর্বলতা ছিল না, এখন সেই দুর্বলতাই হয়েছে। ভগীরথের কথা মনে করে ওর প্রতিটি শিশুর জন্যই কষ্ট হয়, নিদারুণ কষ্ট হয়। যদি বটগাছতলায় বেশি সময় থাকতে হয়, ওর বুক দুধে টনটন করে। মুখ নিচু করেও গর্ত করে ও বাপকে মনে মনে দোষ দেয়। মেয়েকে কেন সে এই নিষ্ঠুর কাজে ব্রতী করে গেল। আপনারা অন্য মানুষ দেখে লাও, মোর মন উঠে না। চণ্ডী কথা বলেছিল একদিন, কিন্তু ওর কথা কেউ কানে নেয়নি। মলিন্দার ওর কথা বিশেষ বুঝত না, কেননা অন্য মানুষ যা দেখে ভয় পায়, ঘৃণা করে, সেই অসুচি সব দেহ, হাড়, চামড়া নিয়েই ওর জীবিকা। চণ্ডীর কথাবার্তা শুনে ও বলতো, ধুস, যত মিছা ডর। চণ্ডী বেশি কাঁদলে বলতো, তো মানির বংশে তো কেউ লাই, কে আসবে শুনি। এই সময়েই সেই নিদারুণ ঘটনাটা ঘটেছিল। গ্রামে বেড়াতে এসেছিল মলিন্দারের এক জ্ঞাতি বোন। তার মেয়েটা কদিনেই চণ্ডীর ন্যাওটা হয়েছিল।
গ্রামে সেবার খুব বসন্ত হচ্ছে। চণ্ডীরা কোনোদিনই টিকা নেয় না, শীতলাতলায় যায়। ননদের মেয়েটিকে কোলে নিয়েছিল চণ্ডী। ননদকে নিয়ে পুজো দিয়ে এসেছিল শীতলাতলায়। রেল লাইনের ধারে বিহারি কুলিরা যখন কাজ করত, ওরা একটা শীতলা থান বসিয়ে গেছে। সেখানে পাকাপাকিভাবে বিহারি পুরোহিত একজন থাকেন। কয়েকদিন পরে সেই শিশুটি, কি আশ্চর্য, মায়ের দয়ায় মারা গেল। চণ্ডীর বাড়িতে নয়, অন্যত্র। কিন্তু মেয়ের মা বাবা, পিসি, কাকা সবাই বলতে লাগলো চণ্ডীই ওকে নিয়েছে। আমি? হ্যাঁ গা, তুমি। আমি লয় গো, আমি লয়। চণ্ডী ওদের সমাজের মেয়ে পুরুষগুলির দিকে তাকিয়ে সকাতরে বলেছিল, হ্যাঁ তুমি। কখনো নয়। চণ্ডী সাপের মতো ফুঁসে উঠেছিল, বলেছিল, আমা হতে কারো মন্দ হবার লয়। জানো আমি কার বংশ? ভীরু কুসংস্কারে অন্ধ মানুষগুলি ভীত চোখ নামিয়ে ফিসফিস করে বলেছিল, টুকনিকে মাটি দিবার কালে তোমার বুক হতে যে দুধ মাটিতে পড়ল, কেন পড়ল? হা রে বোকার সমাজ। চণ্ডী কিছুক্ষণ ঘৃণা ও বিস্ময়ে সকলের দিকে তাকিয়েছিল, তারপরে বলেছিল, ঠিক আছে, পিতৃপুরুষের সাপ মুখে লাগুক, ডর করি না, ও কাজ ছেড়ে দিলাম আজ হতে। কাজ ছেড়ে দিবি? দিব। যা, যে বীরপুরুষ সব পাওড়া দেয় গা, মোর মন ই কাজে বহুদিন লাই। গঙ্গাপুত্র গভর্নমেন্টের ঘরে সরকারি কাজ পাবে, ই কাজে আমি মরতে যাব কেন? সমাজের সকলকে বোবা করে দিয়ে চণ্ডী ঘরে এসেছিল। মলিনদারকে বলেছিল, কাজ যেখানে সীতা মোর ঘর মেলে না, সীতা চলে যাব। ওরা মুখে কি বলে তা জানো? মলিনদার চণ্ডীকে ঠাট্টা করে অবস্থাটা সহজ করে নেবার জন্য স্বভাব সিদ্ধভাবে চেঁচিয়ে হেসে বলেছিল, কি বলে ওরা, তুই বায়েন হনছিস? বলেই মলিনদার আর্তনাদ চেপে নিয়েছিল। কি বলল? কি বলল? মলিনদার এ কি ভয়ানক কথা উচ্চারণ করল! চণ্ডী কাঁপতে শুরু করেছিল বাঁশের খুঁটি ধরে। উত্তেজনায়, দুঃখে, রাগে চতুর্গুণ চেঁচিয়ে ও বলেছিল, ঘরে বংশধর রইতে কেউ উ বাক্য মুখে লেয়? আমি বায়েন? আমি ঘরের ছেলে পেলে মরা ছেলেকে দুধ দেই, মরা ছেলে লিয়ে সোহাগ করি? আমি বায়েন? চুপ! মলিনদার ওকে ধমক দিয়ে উঠেছিল। কেননা তখন ভর দুপুর। এ সময়ে মানুষের কুকথা, দুঃসংবাদ বাতাসের মুখে ধায়। এ সময়ে মাথার তেল ভাত না থাকলে মনে ভয়ঙ্কর হিংসে, রাগ, আক্রোশ সহজেই ধুইয়ে ওঠে। মলিনদার ওর সমাজের লোকের স্বভাব চরিত্র জানত। আমি বায়েন লই গো, আমি বায়েন লই। চণ্ডীর কান্না চিল ছো মেরে বাতাসকে পৌঁছে দিয়েছিল। বাতাস নিমেষে সে কান্নার খবর ঈশান থেকে অগ্নি আকাশের সবটা কোণে ছড়িয়ে দিয়েছিল। ওই একবার কেঁদেই চুপ করে গিয়েছিল চণ্ডী, আর কোনো কথা বলেনি। মলিনদারকে নাকি বলেছিল, মোরা আধারে চলে যাই কুথা। কুথা যাবি? পালাবা? কুথা? জানি না। চণ্ডী মলিনদারের কাছে এসে ভগীরথকে কোলে নিয়ে বসেছিল, বলেছিল, কাছে গুইরে এসো, বুকে মাথা রাখি। বলেছিল, মুখে বড় ডর লাগছে, পিতৃপুরুষের কাজ করব না বলে এলাম থেকে ডর লাগছে। এতদিন তো ডরিলাই, আজ এমন ডর লাগছে। তোমাকে আর দেখব না, ভগীরথকে আর দেখতে দিবে না ভগবান। এই কথাটি বলে মলিনদার চোখ মুছল, বলল, এখন মনে লেয় বাপ, সেদিন ভগবান ওর মুখ দিয়ে কথাটা বুলিয়েছিল, জানলু? তারপর চণ্ডী কয়েকদিন আচ্ছন্ন হয়ে বসে থেকেছিল। অল্প কাজকর্ম করে আর ভগীরথকে কোলে নিয়ে বসে থাকত, গান গায়। ঘরে খুব ধুনা জ্বালে, পিদিম জ্বালে, আর মাঝে মাঝে কান পেতে শুনে। একটানা 2 মাস খুব ভালো কেটেছিল।
আর চণ্ডীকে ডাকতে আসেনি কেউ, আর দরকারও হয়নি। খুব শান্তিতে ছিল ওরা সেই কটা দিন। চণ্ডীও খুব শান্ত হয়ে গিয়েছিল, বলেছিল, ই কচিকাচাদের অন্য ব্যবস্থা করতে হয়, ই ব্যবস্থা খুব মন্দ। হবে, ব্যবস্থা হবে, দিকে দিকে হচ্ছে। চণ্ডী বলতো, ভালো করলাম কি মন্দ করলাম কে বলে দিবে? দেখো, মোক মুন বলে নিশি যখন শুনলাম তখন জানি মোক বাপ হাঁকুর দেয়। তুই শুনলি? মন বলে যেমন হই হই হইয়া ডাক উঠে। বাপ কি শিয়াল তাড়ায় নাকি? চুপ যা চণ্ডী। মলিনদার ভয় পেত। মাঝে মাঝে কি তারই মনে হতো না চণ্ডী বায়েন হয়ে যাচ্ছে? চণ্ডী রাতে চমকে উঠে বটতলায় কাদের কান্না শোনে। হয়তো সমাজ যা বলছে সেই কথাই সত্যি। মনে হতো এর চেয়ে দেশ গ্রাম ছেড়ে শহরে যাওয়া অনেক ভালো। সমাজও চণ্ডীকে ভোলেনি, চণ্ডীর উপর চোখ রাখছিল। চণ্ডী তা বুঝতে পারত না। এই যা, সমাজ যখন চায় তখন লক্ষ্যে চোখ রাখে, যখন চায় না তখন অলক্ষ্যে চোখ রাখে। সমাজের অসাধ্য কাজ নেই। তাই একদিন ঝড় বাদলের রাতে মলিনদার যখন মদ খেয়ে নেশায় টুপটুপে হয়ে ঘুমাচ্ছে, ওর উঠোনটা মানুষে মানুষে ভরে গিয়েছিল। ওকে ডেকে তুলেছিল কেতন। চণ্ডীর কীরকম মেশো, বলেছিল, তোর বউ বাইন কিনা দেখে যা। ঘুম ভাঙা চোখে মলিনদার বোকার মতো ওদের দিকে চেয়ে বসেছিল কিছুক্ষণ। দেখে যা শালা, দেখে যা, ঘরে বাইন পুষে মোদের ছেলেগুলোকে সাড়া করেছিস 4 দিন ধরে। মলিনদার দেখতে গিয়েছিল। দেখেছিল বটতলায় মশাল জ্বলছে, লণ্ঠন। সমাজের বেটা ছেলেরা ভিড় করে চাঁক বেঁধে আছে, কেউ কথা বলছে না। চণ্ডী রে! মলিনদারের আর্ত চিৎকারটা কে শূন্যেই ছুরি দিয়ে কেটে ফেলেছিল। সবাই স্তব্ধ, সবাই দেখছে এরা কি করে। চণ্ডী! চণ্ডী! চণ্ডী দাঁড়িয়েছিল, হাতে একটা দা, পাশে একটা লণ্ঠন। এক পাঁজা কাটা গাছের ডাল পাশে উঁচু করা। ডাল ঝোপ এনে আমি গর্ত ঢাকছিলাম গো। কেন তুই উঠে এলি কেন? শিয়ালগুলো চেঁচাতে যেয়ে যেমন থেমে গেল, তেমন মুখ মুন বলল ওরা গর্তে যেয়ে খাবলাচ্ছে, মরা তুলবে। তুই বায়েন? গ্রামের লোকেরা মন্ত্রধ্বনির মতো বলল সভয়ে। কেউ পাওড়া দেয় না থি? তুই বায়েন, তুই বায়েন। মোক বংশ কাজ ওরা কি জানবে? তুই বায়েন। আমি বায়েন লই গো। মোক বুকে কচি ছেলা, মোক বুক দুধে ফেটে যায়, বায়েন আমি লই গো। গঙ্গাপুত্তু, তুমি বুলো না গো, তুমি তো সব জানো। লণ্ঠনের আলোয় বৃষ্টিতে ল্যাপটানো বুক আঁচলটা দেখছিল মলিনদার মন্ত্রমুগ্ধের মতো। বুকের ভেতরে ফেটে যাচ্ছিল মলিনদারের। কে বলেছিল, ও মলিনদার, সাপ দেখলে তুই কাছে যাস, আগুনে যে হাত ঢুকাস, এখন যাস না তু। তোদের কত ভালোবাসার বিয়ে, ভালোবাসার ঘর, তু গেলে মহা সর্বনাশ হয়ে যাবে। মলিনদার কাছে গিয়েছিল, রক্ত চোখ দিয়ে চণ্ডীকে ভালো করে দেখতে দেখতে চেঁচিয়ে উঠেছিল জন্তুর মতো, আরি ই ইহার! তু বায়েন, বটতলায় এসে কারে দুধ দিচ্ছিলি রে? আরি ই ই গো! গঙ্গাপুত্তু, হায় গো! চণ্ডীর ভীষণ ও বুক ফাটা কান্না মাটির মৃত শিশুদের চণ্ডীর বাবার অশান্ত আত্মাকে, ওর আদিম পুরুষ সেই আদিম ডোমকে অবধি ভয় পাইয়ে দিয়েছিল। মানুষের জগৎ থেকে মানুষটি অতি লৌকিক লোকে নির্বাসনের সময় মানুষের আত্মা বুঝি অমন করেই কাঁদে, অমনি আকাশ মাটি পাতাল কাঁপিয়ে। কিন্তু মলিনদার ছুটে ঘরে এসে ওর শ্বশুরের শনি পুজোর ঢোলটা নিয়ে আবার বটতলায় চলে গিয়েছিল।
ঢোলে কাঠি দিয়ে গ্রাম কাঁপিয়ে চেঁচিয়ে উঠেছিল, আমি মলিন্দার গঙ্গাপুত্তু, শোহরাত দেই, আমার বউ বায়েন হয়েছে গো, বায়েন হয়েছে। তারপর ভগীরথ জানতে চাইল। তারপর সমাজুকে বেলতলায় নিয়ে গেল বাপ। জানলু, একেল হতে সি যেমন ডরাও, সি একেবারে একেল হয়ে গেল। শোনো, শোনো, বায়েন গান গায়। অনেক দূর থেকে টিনের কৌটার শব্দ আর এক আশ্চর্য গানের সুর ভেসে এলো। সে গানের শব্দ নেই, কথা নেই বলে মনে হয়, কিন্তু কথা ধীরে ধীরে শোনা গেল। ঘুম এসো রে সোনা, ঘুম এসো রে জাদু। গানটা ভগীরথ জানে। গানটা গেয়ে ওর এখনকার মা গৈরবী শৈরভীকে ঘুম পাড়ায়। চল ঘরকে যাই বাপ। মলিন্দার অভিভূত ভগীরথকে নিয়ে ঘরে ফিরে চলল। ভগীরথ বুঝতে পারল বায়েনের গানটা ওর ভেতরে ঢুকে গেল, ওর রক্তে মিলে গেল। একটা দুর্বোধ্য বেদনার মতো ওর কানের ভেতর বাজতে লাগলো। তার কয়েকদিন পর ভগীরথ দুপুরবেলা একলা চলে এলো মজা বিলের পাশে। অনেক দূর থেকে ও টিনের শব্দ শুনেছে, শুনে ছুটে ছুটে এসেছে। জলে বায়েনের ছায়া। বায়েন ওকে দেখছে না, চোখ নিচু করে জল ভরছে মাটির কলসিতে। তোমার আর কাপড় নাই? বায়েন চুপ। বায়েন মুখ ফিরিয়ে আছে। তুমি ভালো কাপড় পরবে? গঙ্গাপুত্রের বেটা ঘরে যাক। আমি এখন স্কুলে পড়ি, আমি ভালো ছেলে। মুখ সঙ্গে কথা বুলে না রে, আমি বায়েন। আমি ছেঁয়াকে বলছি। মুখ ছেঁয়াতে পাপ আছে, ই কথা গঙ্গাপুত্রের বেটা জানে না। আমার ভয় নাই। এখন ঘরে যাক, এখন তত্তম্পর তাত, ইকালে দুধের ছেলা বাইরে ঘুরে না। তুমি একলা থাকতে ভয় পাও? একলা? না রে, মুখে কোনো ভয় নাই। একলা থাকতে বায়েন ডরে? তবে তুমি কাঁদো কেন? কে বলে? আমি শুনেছি। গঙ্গাপুত্রের বেটা শুনেছে আমি কাঁদি? জলের লাল ছায়াটা কাঁপছে। বায়েনের চোখে জল। বায়েন চোখ মুছল, বলল, ঘরে থেয়ে গঙ্গাপুত্রের বেটা যেন ফিরে কাড়ে, বায়েনের ধারে কোনো দিন আসবে না। লয়তো আমি গঙ্গাপুত্রকে বলে দিব। ভগীরথ দেখতে পেল আল ধরে বায়েন চলে যাচ্ছে। চুলের গোছা উড়ে উড়ে পড়ছে, কাপড়ের আঁচল লাল। অনেকক্ষণ বসে রইল ভগীরথ। বিলের জল স্থির হওয়া অবধি বসে রইল, কিন্তু আর কেউ গান গাইল না। ঘুম এসো সোনা, ঘুম এসো জাদু, ঘুম এসো রে জাদু। ঘরে গিয়ে বায়েনও অনেকক্ষণ বসে রইল। বসে বসে আকাশ পাতাল ভাবতে থাকল। ভেবে ভেবে শেষে উঠে অনেকক্ষণ বাদে একটা ভাঙা আরশি টেনে বার করল। চেহারার কিছু লাই, অস্ফুটে বলল বায়েন। চুলগুলো একবার আঁচড়াতে চেষ্টা করল, ভীষণ জোর। টোকাটা কাপড়ের কথা বলল কেন? ওর তো কিছু মনে থাকার কথা লয়। ফর্সা কাপড়, ভালো চেহারার কথা। ভুরু কুচকে অনেকক্ষণ ধরে ভাবল বায়েন। অনেকদিনই ও মানুষের মতো গুছিয়ে কিছু ভাবতে পারে না। ভাববার কিছু নেইও ওর, শুধু গাছের পাতার শব্দ, বাতাসের ডাক, রেলের আওয়াজ নিয়ে কত কথা আর ভাবা যায়। কিন্তু আজ ওর মনে হলো টোকাটার সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ মানুষের বউয়ের মতো অবিবেচক মলিন্দারের উপর রাগ হলো। টোকাটাকে সামলে রাখবা কার কাজ? বায়েনের নজর থেকে আড়াল করা কার দায়িত্ব? উঠে লণ্ঠন জেলে ও হন হন করে রেল লাইন ধরে ধরে এগোতে লাগলো। লাইনের ধারে এগিয়ে গেলে ওই দূরে গুমটি ঘর,
লেভেল ক্রসিং, ওখান দিয়ে আসে মলিন্দার। এসে আলপথ ধরে ঘরে যায়। লাইন ধরে যেতে যেতে ও লোকগুলোকে দেখতে পেল। লোকগুলো লাইন থেকে কি সরাচ্ছে না, লাইনের উপর বাঁশ গাদা করছে এনে এনে। আজ বুধবার রাতে 5 আপ লালগোলায় মেল ব্যাগ আসবে, অনেক টাকা, অনেক দিন ধরে ওরা এই জন্যই তৈরি হচ্ছে। তোরাকে বায়েন লণ্ঠন তুলল, নিজের মুখের পাশে দোলালো। লোকগুলো মুখ তুলেছে, ভয়ে সাদা, চোখ বিস্ফারিত। ওর সমাজের মানুষদের এত ভয় পেতে বায়েন কোনোদিন দেখেনি। বায়েন, তোরা বাস গাড়ি দিচ্ছিস? তোরা গাড়ি মারবি, আবার পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মুখ ডরে? ই বাস ফেলে আগে, সর্বনাশ হবে। ওরা বাস নামাতে পারে না লাইন থেকে, সর্বনাশ ঠেকাতে পারে না। সমাজ চিরকাল এই করে, সমাজের এই কাজ। ওদেরই একজন একদিন ঢোল শহরত দিয়ে ওকে বায়েন করে দিয়েছিল। বাতাসে বৃষ্টির ঝাপট, চণ্ডী লণ্ঠনটা হাতে নিল। অসহায়, কি অসহায় চণ্ডী! ও যদি বায়েন হয় তো ওর পোষা অন্ধকারের ওই দানবগুলো এসে ওই ট্রেনটাকে থামিয়ে দিচ্ছে না কেন? সমাজ তো এই পারে, শুধু এইটুকুই। কি অসহায় চণ্ডী! চণ্ডী এখন কি করে? চণ্ডী হাতে লণ্ঠন, লণ্ঠন হাতে চণ্ডী লাইন ধরে ছুটতে লাগলো। এক হাতে তুলে মানা করতে লাগলো, এসো না, আর এসো না গো, এখানে পাহাড় প্রমাণ বাসের গাঁড়া। ট্রেন দুরন্ত ছেলের মতো কোনো বাধা না মেনে একেবারে চণ্ডীর উপর ঝাঁপিয়ে পড়ল। প্রাণ দিয়ে ট্রেনটাকে দুর্ঘটনা থেকে বাঁচাবার জন্য চণ্ডীর নাম অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, বুঝিবার সরকারের ঘরেও। লাশ ঘর থেকে ওরা যখন চণ্ডীকে নিয়ে চলে গেল, তখন দারোগাবাবু মলিন্দারের গ্রামে এলেন, সঙ্গে বিডিও। রেল কোম্পানি চণ্ডী গঙ্গদাসীকে মেডেল দেবে মলিন্দার, তা তোদের বৃত্তান্ত আমি জানি বললাম। ওর কেউ নেই, তবু মোকাবিলা করে দেওয়া দরকার, তাই উনি এসেছেন। সাহসের কাজ, খুব সাহসের কাজ করেছে, সবাই ভালো বলছে মহকুমার। তোমার পরিবার? সবাই চুপ করে। সমাজের লোকগুলো ওর দিকে চাইল। ঘাড় গলা চুলকে মাটির দিকে চেয়ে কেউ বলল, আজ্ঞা, আমাদেরই জ্ঞাতি। ভগীরথ অবাক হয়ে গেল, সকলের মুখের দিকে চাইতে লাগলো। চণ্ডীকে ওরা জ্ঞাতি বলল? চণ্ডীকে ওরা স্বীকার করে নিচ্ছে? তোমাদের সকলের হাতে তো ওর মেডেল দেবে না সরকার? আজ্ঞা, আমাকে দিন। ভগীরথ এগিয়ে গেল। তুই কে? উনি আমার মা। বটে? তোর নাম কি, কি করিস? বিডিও লিখতে লাগলেন। ভগীরথের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ভগীরথ গলা ঝেড়ে বলল, আজ্ঞা, আমার নাম ভগীরথ গঙ্গাপুত্র, বাপ পূজা মলিন্দারের পুত্র, নিবাস ডোমপাড়া, মা ঈশ্বর চণ্ডী গঙ্গাদাসী। ভগীরথ বংশ পরিচয় দিতে লাগলো।